কৃষ্ণা, গুড মর্নিং। এখনও দেখেছো গলা খড়খড় করে যাচ্ছে। বাজে তো অনেকই, প্রায় 11টা বাজে। বর গেছে, সুদীপ গেছে ব্যাংকে কিছু ফাইনাল ডকুমেন্টস জমা করতে, আমাকে হয়তো যেতে হতে পারে একটা সিগনেচারের জন্য। তো এগুলো হচ্ছে সেই ব্যাংকের যেগুলো হচ্ছে বাবা মায়ের কিছু কাজ বাকি ছিল ব্যাংকের, সেইগুলো কমপ্লিট করার। তো চলছে আর কি প্রসেস। সব সাবমিট হয়ে গেলে কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা, ইফ এভরিথিং গোজ রাইট। তাহলে তো আমি এখন যাচ্ছি স্নান করতে। আজকে হচ্ছে এখন বুধবার, কালকে আমাদের মায়াপুর যাওয়ার দিন, কিন্তু মিসহ্যাপ হয়ে গেছে একটা। যে হোটেল বুক করেছিল ওটা মায়াপুরের যে এরিয়া, মন্দির এরিয়া, টেম্পল এরিয়া, ওটার বাইরে, কারণ ভেতরে কোনো পায়নি বুকিং। অনেক আগে থেকে বুকিং থাকে, মানে 6-7 মাস, 1 বছর এরকম। তার বুকিং করে রেখেছে তো 3-4 মাস হয়ে গেল, নভেম্বরে বুকিং করেছে। এখন এই 7-8 দিন ধরে লোকটাকে ফোন করছে, সে ফোন পিক আপ করছে না। সে দেখাচ্ছে হোয়াটসঅ্যাপে অনলাইন, হোয়াটসঅ্যাপ কল করলো, মানে বারবার 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 7 দিন ধরে কল করে যাচ্ছে, সে ফোন পিক করছে না। একটাই নাম্বার ছিল। এখন পুরো বোঝা যাচ্ছে দ্যাট ওয়াজ এ ফ্রড থিং। কিন্তু আমাদের তো যা হচ্ছে ফ্রড, আমাদের এখন কি হবে কিছু জানি না। আমাদের একজন প্রভুজি আছেন, পঞ্চতত্ত্ব প্রভু, চেনা জানা, ওনাকে বলা হলো সব ঘটনা। সুদীপ বলল, উনি বললেন আমি দেখছি এখানে কি করা যায়। তো দেখা যাক রাধা মাধবের কী ইচ্ছা। যাবো তো বটেই, কিন্তু থাকবো কোথায় জানি না। যদি না নেহাতি কিছু না পাওয়া যায়, আমাদের মানে ভীষণ দুঃখ ভেতরে নিয়ে ফিরে আসতে হবে সেই দিনকেই। তো এই হচ্ছে ঘটনা। ভীষণ কষ্ট হচ্ছে, ভয় লাগছে, টেনশন হচ্ছে। আর ভাবছি যে মানে কি ইচ্ছা যা ওনার তাই হবে। তো দেখা যাক কি হয়, সব জানাবো তোমাদেরকে। প্রে করো যেন আমাদের দর্শন হয় ভালো মতন, মঙ্গল আরতিটা যেন দেখতে পারি। মঙ্গল আরতি যদি না দেখতে পেলাম গিয়ে, আর না থাকলে তো মঙ্গল আরতি দেখা হবে না। এক চক্র, যেটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর বার্থ প্লেস, তো সেখানেও যাওয়ার কথা, যাওয়ার ইচ্ছা ছিল, সব প্ল্যানিংয়ের ছিল। আই ডোন্ট নো হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, বাট এই হচ্ছে ঘটনা। তো আমি এখন যাচ্ছি স্নান করতে। বর যে কোনো মুহূর্তে ডাকতে পারে যে চলে এসো সিগনেচারের জন্য, তো ওই জন্য তাড়াতাড়ি চলো যাই। আর তো ভালোই ঘোরা হচ্ছে, খুব ভালো হচ্ছে, কিন্তু ভীষণ টায়ার্ড আমি আজকে। সারা দিন সকাল থেকে শুধু শুয়ে আছি, উঠতে পারিনি, একটা রাউন্ডও চ্যান্টিং হয়নি। এখন যাই স্নান টান করে নিই ফটাফট, যদি যেতে হয় আর কি। বললো হাফ অ্যান আওয়ারের মধ্যে তোমাকে জানাচ্ছি। তো আমি ওকে মেসেজ একটা করি যে আমি স্নান করতে যাচ্ছি, স্নান করে বেরোই, তারপরে তোমাকে মেসেজ করছি যে আমি বেরিয়ে গেছি, বলেই আমি তারপরে বেরিয়ে চলে যাব। চলো, এই হচ্ছে কিচেন। এখানে হয়ে গেল মুগ ডাল জাস্ট সেদ্ধ, নুন হলুদ কাঁচা লঙ্কা আর ঘি দিয়ে, ভাত 1 ফুট দিয়ে রেখে দিয়েছি, আরামসে হয়ে যাবে ওটা, আর ফুট দিতে হবে না। এখানে অল্প একটুখানি ভাত আছে। এখানে বানিয়ে নিয়েছি হচ্ছে একটা 5 মিশালি তরকারি উইথ কি ওটা, কুমড়ো শাক, কুমড়ো, বেগুন, আলু আর শিম, কুমড়োর ডাঁটা সব দিয়ে টিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, জাস্ট কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। এই রান্নাঘরের রঙটা না একদম ভুল চুজ করেছিল, সুদীপই করেছিল। হলুদ, পুরো কালো কালো লাগে। অয়েল পেন্ট যদিও ভালো ক্লিন হয়ে যায় ওটা নিজে থেকে করালে, কিন্তু এখন তো করানোই হয়নি অনেক বছর। তো রান্নাঘরটা ঘরের তুলনায় বেশ ছোট। মা এর মধ্যে কী করে ম্যানেজ করতে জানি না, এরা সবই পারে তখনকার লোকেরা। তো যাই হোক, আমাকে তো যেতে হচ্ছে না, মনে হচ্ছে কাজটা হয়ে গেল। আমি তো রেডি হয়েছিলাম যে বললেই বেরিয়ে পড়বো, কাজটা মনে হচ্ছে হয়ে গেল। তবে সুদীপ অনেকক্ষণ ধরে রয়েছে ওখানে, 2 ঘন্টার উপর হয়ে গেছে। সুদীপ গেছে প্রায় 2.5 ঘন্টা। আর বলছে প্রচণ্ড মাথা ধরে গেছে, আমার খিদে পেয়ে গেছে প্রচণ্ড, ঠিকমতো খেয়ে যায়নি, হুড় করে চলে গেছে। আমি ভাবলাম বোধহয় তাড়াতাড়ি হয়ে যাবে, পেপারগুলো তো জমা দিয়ে চলে আসবো, তারপরে কেন ভাবো এত, সব কিছুই তো প্রিপেয়ার হয়ে যেতে হয় না, খেয়েই যেতে কী আছে অসুবিধা। তো এই হচ্ছে ঘটনা এখন। তো আর এখানে স্যালাডও কাটা আছে, শশা আর টমেটো। দাঁড়াও, এই যে এখানে স্যালাড কেটে রেখে দিয়েছে, ইংলিশ কিউকাম্বার আর টমেটো। তো স্নান টান করেই গেছে, ও চলে আসলেই আমরা খেয়ে নেব। সোহানো গেছে স্নান করতে এখন। আর একটা ঘর দেখাই তোমাদেরকে একটুখানি, ঘরগুলো
দুরবস্থা যদিও খুব হয়ে আছে, ভালো অবস্থা হবে কি করে। তো চলো, এটা একটা ঘর, এটা মোটামুটি ইউজ হতো না। এখানে মায়ের ঠাকুরের জায়গা ছিল, এই জায়গাটা ঠাকুরের জায়গা ছিল, একটা সিংহাসন ছিল, সব দিয়ে দিয়েছি আমরা, কোনো কাজ নেই। এখানে একটা পর্দা এরকমভাবে রয়েছে লাগানো, এইখানে একটা জানলা, বড় জানলা, এগুলো সব বন্ধই রাখছি। কালকে এই জানলাটা সকালে খুলেছিলাম, তারপরে বন্ধ করতে ভুলে গেছি, মশা ঢুকে গেছে। রাত্রিবেলা যখন ফিরেছি, শুয়েছি যখন, মশা আমাকেই কামড়াচ্ছে, যত মশা এসে কামড়ে শেষ করেছে। রাত্রির প্রায় 1-1:30টার মধ্যে আমি ঘুমোতে পারিনি। এই একটা ছোটো আলমারি আছে যেটা খালি আছে, ওখানে মায়ের জামা কাপড় কিছু ছিল টিলো, ওগুলো সব দিয়ে দিলাম। এই আলমারি ভর্তি জিনিসপত্র। এখানে দেখিয়ে দিই তোমাদেরকে, এটাকে লক করলো, এই সোহান লক করে গেছে নিশ্চয়ই। ছেলেটা না ভাল লাগে না, সাদা লক করে দিল, দেখি না লক করেনি। এই দেখো কত জিনিস এখানে ভর্তি, এখানে বিছানার চাদর থেকে শুরু করে সুদীপের বিয়ের ধুতি, ওর সোয়েটার, বিছানার অনেকগুলো চাদর রয়েছে। এখানে আমার 2টো শাড়ি আছে, জমেও পরবো না, আর চাদর রয়েছে, টাওয়েল রয়েছে, আমার বিয়ের কলসি এখানে, এদিকেও কিছু কিছু জিনিসপত্র, এখানে সব কাঁচের বাসন, এইখানে হচ্ছে মায়ের পুজোর বাসন ছিল সব। এই সব বাসন মা হচ্ছে শাড়ি, পুরোনো শাড়ি দিয়ে দিয়ে কিনেছে, মানে এমনকি বেনারসিও দিয়ে কিনেছে। তো এখানে হচ্ছে সব শাড়ি টাড়ি, এখানে পুরনো অ্যালবাম সব, এইখানেও কিছু ফাইলপত্র যেটা বাবার ছিল কি ছিল জানি না, টাওয়েল আছে, দুনিয়ার সব আমারও জিনিস আছে। এই সব ভাড়া পুরা সংসার। এখানে বাবার বোধহয় স্যুটটা খুব পরতো, খুব পছন্দ ছিল, খুব শখ করে করেছিল এই স্যুটটা। এটা বিয়েতে পাওয়া একটা সিল্কের শাড়ি, আমার কাকিমার মা দিয়েছিল, সেটা বেশ কয়েকবার পরেছি, তারপরে অনেকবার পরেছি, তারপরে আর হয়নি, পরা রয়েই গেছে। নিয়ে গেলেই হয়, কিন্তু এত শাড়িপত্র তো আমারও কম নেই। তো এই আলমারিটা সেই হচ্ছে প্রচুর পুরনো, মানে বিয়ের পরপরই কেনা ওদের এই আলমারিটা। এখানেও কিছু, বাবা আবার একটা ইয়ে রয়েছে, হেলমেট, ওটা আমার পাশের বাড়ির মনে হয়। তো এইখানে হচ্ছে আরেকটা ঘর, এটা হচ্ছে বাবা মার বেডরুম। এইখানে এখন আমাদের সব সুটকেস খুলে রাখা হয়েছে। এই হচ্ছে বাবা মার বিয়ের খাট, বিয়ের ড্রেসিং টেবিল, এই সব চেয়ার, সোফার চেয়ার অনেক পুরনো, অনেক 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 বছর, মানে প্রায় 45-50 বছর পুরনো সব, এগুলো শখ করে করা সব জিনিস। বিয়ের খাট, এখানে একটা শোকেস মতন রয়েছে যেখানে অনেক সাজানো গোছানো জিনিস থাকতো, সব দিয়ে দেওয়া হয়েছে। এখনও কিছু কিছু জিনিস পড়ে আছে। এখানে ভগবদ গীতা রয়েছে, দেখতে পাচ্ছ, এই যে আরও কিছু বই আছে যেগুলো বাবা পড়তো টড়তো। সুদীপেরও কিছু বই আছে যেটা বাবা ফেলেনি। এই একটা জানলা, এখানে পর্দাগুলো সব খুলে গেছে, আর আমার ক্ষমতা নেই লাগানোর। এখানের পর্দা জানি না কোথায়, এখানেটা ওরাই মনে হয় পাশের বাড়ি। এই বিছানার চাদরটা ঝুলিয়ে রেখেছে। তো এই হচ্ছে ঘটনা বন্ধুরা। তো একটা ডিমান্ড, সেও সব বহু পুরনো, এই টিভিটা চলে না। এখানে একটা শোকেস, এটা আমাদেরই ছিল কলকাতার বাড়িতে, এটা ওখানে চলে, সব জুতো সব জুতো। এই শোকেসটা খুব শখ করে করানো ওদের। এইটা একদম ঠিক বছরখানেক বোধহয় ওরা ভোগ করেছে এটার, এই শোকেসটা। এই দুটো হচ্ছে বম্বের একটা ফেয়ার থেকে কেনা। তারপরে এই সোফাটাও আমাদেরই ছিল, আমাদের কলকাতার বাড়ির। এই সোফাটা সেই ওই যে ও ঘরের সোফাটা দেখলে, ওই ঘরের সেই ওটারই আরেকটা ইয়ে হচ্ছে এইটা সেট। আর এখানে হচ্ছে ডাইনিং টেবিল, যেটা আমাদেরই বাড়ির ছিল কলকাতার বাড়ির, সেটাও এখানে রাখা হয়েছে। মাদের বিয়ের ডাইনিং টেবিল হচ্ছে এইটা। এখানে সানমাইকাটা ছিল না, সানমাইকাটা অনেক পরে লাগানো হয়েছে, অনেক পরে মানে বোধহয় কলকাতায় এসেই লাগিয়েছে। তো এখানে এখন সব তছ নচ সংসার চারিদিকে ছড়ানো, যত সংসার পরিষ্কার করার চেষ্টা করছি তত ছড়িয়ে যাচ্ছে, আরও হচ্ছে না। তো এই হচ্ছে আমাদের কলকাতার বাড়ির ট্যুর। এখন এটা কি করা হবে জানি না, আমি তো বলছি বিক্রি করে দাও, এত সুন্দর জিনিস নষ্ট পরে নষ্ট হয়ে যাচ্ছে। এখানে ওয়াশিং মেশিন, এখানে সমাধে আমাদের জামা কাপড় কাচা হচ্ছে। এটা আমাদের ফ্রিজ, ছোট একটা ফ্রিজ, কিন্তু কত সুন্দর এটাকে অর্গানাইজ করে রাখতো। আর আমাদের এত বড় ফ্রিজ হয়েও সে মানে তছনছ সংসার ফ্রিজে।
একটা সবজি পচতে দিত না। সবজি সব দেখে 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 রান্না করতো, মানে সবজি ফল কিচ্ছু পচবে না, একটা জিনিস ফেলা যেত না, সব রান্না হতো নিজের মানে ইয়ে করে করে। তো এই হচ্ছে আগেকার মানুষের ভ্যালু করা জিনিস। আমরা তো কিছুই করি না, এত পাই যে আমরা ভ্যালু করতে ভুলে যাই। তো এই হচ্ছে আমাদের কলকাতার বাড়ি, তোমাদেরকে দেখালাম। তো চলো দেখি আস্তে আস্তে। আজকে একটু হাতে ক্যামেরাটা নিতে পারছি, না হলে তো সুদীপই যা ছবি তুলছে টুলছে, আমার আর মানে এখানে আসলে না আমি আর অন্যই জগতে যাই। আর খালি মনে হয় বাবা মা রয়েছে এখানে, বাবা মা রয়েছে কিন্তু কথা বলতে পারছি না, দেখতে পাচ্ছি না, কিন্তু রয়েছে, এখানেই রয়েছে, এরকমই একটা ফিলিং হচ্ছে। তাই মাসিকে কালকে বলতে বলতে, কালকে তো গেছিলাম মাসির বাড়ি, বলতে বলতে মাসিকে কালকে অনেক দিন কি বেশ কয়েক বছর পর আমি কাঁদলাম, চোখ দিয়ে জল এলো আমার। তো একটু ফ্রি লাগছে, কান্নাকাটি করতে হচ্ছে, মানে মনে হয় যেন হালকা হয়ে গেলাম একটুখানি, একটু হলেও হালকা হয়েছি। তো মাসির সঙ্গেই একটা স্টেজ কথা বলা যায়, কারণ মাসি নিজেও বলছে বারবার কী যে হয়ে গেল, কী যে হয়ে গেল, চিনুরা যে কীভাবে চলে গেল। আমার মা ডাকনাম চিনু ছিল, মানে চিন্ময়ী দেওয়া হয়েছিল, ওটা থেকে চিনু হয়ে গেছে, আর চিন্ময়টা একেবারেই বাদ পড়ে গেছে। তো ভালো নাম শোভনা, শোভনা ভাদুরী, বাবার নাম প্রদীপ কুমার ভাদুরী, বাবার ওই একটাই নাম প্রদীপ। তো কি হয়ে গেল এখনও সত্যি মাসিও বুঝতে পারছে না, আমিও বুঝতে পারছি না কি হয়ে গেল। 4 বছর হতে চললো, এখনও একই ফিলিং, আর সারা জীবন এই ফিলিংটাই রয়ে যাবে। কত কষ্ট শেষ মুহূর্তে, শেষ কয়েকটা দিন কত কষ্ট পেয়েছে, সেসবই গল্প করতে করতে আমি তো কেঁদে ফেললাম, পাথর চাপা দিয়ে রয়েছি বুকের উপরে। কলকাতার রাস্তা দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে, খুবই নস্টালজিক লাগে এসব জায়গা, কারণ বাবা মার সাথে সাথে এত ঘুরেছি এসব জায়গাতে যে বলার না। তো এই যে ভিক্টোরিয়া ক্রস করছি এখন, অলমোস্ট পৌঁছে গেছি আমরা, বুঝতেই পারছো হাওড়া। ওখান থেকেই আমাদের ট্রেন টু নবদ্বীপ, যেখানে আমরা নামবো। তো যেতে যেতেই অনেক কথা, পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। প্রচুর ট্রাভেল করেছি বাবা মার সাথে, একসাথে আমরা 3 জনে, বাবা মা সব এসব জায়গা দিয়ে। আর নর্থ ক্যালকাটা তো স্পেশালি আমার চাইল্ডহুড মেমোরিজ আছে অনেক। যখন আসতাম গরমকালে তখন ঘুরতাম, শীতকালে যখন আসতাম এদিক ওদিক বেড়াতে যেতাম, সব খুড়তুতো ভাই টাইরা মিলে, আমরা মিলে, সবাই মিলে। আর কলকাতায় আসি একটা ভীষণ ইমোশনস নিয়ে, ফিলিংস নিয়ে, যেটা ভাবতে পারি না যে আজকে বাবা মা নেই, এই রকম পরিস্থিতিও হলো জীবনে, যে যাদের হাত ধরে সব কিছু শেখা, সব কিছু এই পৃথিবীতে আসা, যাদের কলকাতা অন্তঃপ্রাণ ছিল, তারাই আজকে নেই, আর আমরা কলকাতা চষে বেড়াচ্ছি। তো দেখতে পাচ্ছ অনেক অলমোস্ট পৌঁছে গেছি আমরা হাওড়া। এটা তো নর্থ ক্যালকাটা। আমার কাকারা সব এখানে থাকতো, আজকে একই কাকা বেঁচে আছে, পিসি আছে। তো একটা মানে বুঝতেই পারছো ইমোশনস কতটা কীরকম কী কাজ করছে না করছে। আর হাওড়া ব্রিজ, মানে আমাদের যেখানে আমার কাকারা থাকেন ছিল আর কি, বেডেন স্ট্রিট, সেইখান থেকে হাওড়া হচ্ছে হাঁটা পথ। বাবা তো অর্ধেক সময় যখন একা আসতো হেঁটেই চলে আসতো বাড়িতে। তো এইসব চলছে আর কি। আর এই হাওড়া স্টেশন আমাদের রাউরকেলা কলকাতা, তো এই হাওড়া দিয়েই করতাম, ট্রেনেই করতাম। আগে তো ফ্লাইট এটার ব্যাপার ছিল না, ট্রেনেই করতাম, মানে জল ভাতের মতন হয়ে গেছিলো। তো খুবই মানে বলে বোঝাতে পারবো না হেভিনেস কতটা। ট্রেনে বসে পড়েছি অলরেডি, আর একসঙ্গে সোহান আমরা ট্রেনে অনেক দিন পর, তো কয়েক ঘন্টার জার্নি ছিল, 2-2.5 ঘন্টার মতন। তো নাইস রাইড, অনেক বছর পর উইদাউট এসি ট্রেনে চললাম, সেকেন্ড ক্লাস। অ্যান্ড হাওড়া স্টেশন ছাড়ছি আমরা, ট্রেন দ্রুত গতিতে এগিয়ে চলেছে নবদ্বীপের দিকে। আর ওদিকে আমাদের মায়াপুর পৌঁছানোর আনন্দটাই আলাদা। টুকটাক ট্রেনে খেতে খেতে যাচ্ছিলাম এই ঝালমুড়ি, মোস্ট ফেভারিট। আমি জাস্ট প্রে করছিলাম যে ঝালমুড়িটা পেয়ে যাই ট্রেনে অন্তত, ব্যাস ওইটুকুন পেলেই আনন্দ, শান্তি। চিপস উইপস তো খেতেই থাকি। ট্রেনে শাড়ি বিক্রি করছে, মানে আমি দেখে অবাক হয়ে গেলাম। আর এখন আমরা নবদ্বীপে নেমে যাচ্ছি, দেখো বৃষ্টির মধ্যে,
এই ঝিরঝিরানি বৃষ্টিতে আমরা তো কোনো ছাতাও নিইনি, কোনো কিচ্ছু নিইনি, রেনকোট। আর পৌঁছে গেছি এই ঘরে। এই হচ্ছে আমাদের গেস্ট হাউস। একেবারে লাস্ট মোমেন্টে মানে খুব বাজে হয়েছে কেসটা, যেটা আগে বুক করেছিলাম সেটা তো হয়ে গেল ফ্রড কেস, কিচ্ছু ছিল না। তারপরে আরেকজন প্রভুজিকে বলে কোনো রকমে এই গেস্ট হাউসটা বুক করা আছে। এটা জাস্ট গেস্ট হাউসও বলা যাবে না, কোনো অ্যামিনিটিস নেই, জাস্ট দুটো খাট পরিষ্কার পেয়েছিলাম, এটাই আমাদের বিরাট। একটা রান্নাঘর ছিল কিন্তু কোনো কিছুই করা যেত না, একটা সুইচ বোর্ডও নেই রান্নাঘরের। তো এই হচ্ছে দুটো খাট, দুটো ঘর, বড় দুটো ঘর, যেখানে নতুন নতুন বেড কভার, বালিশের কভার আর ব্ল্যাঙ্কেট দিয়েছিল ওরা। আর এই দেখো সিঁড়ির অবস্থা পুরো কাঁচা, এখনও পুরো তৈরিই হয়নি। এই যে বেডশিটটা একদম নতুন, আর এই যে সিঁড়ি দেখো, এই সিঁড়ি দিয়ে ওঠানামা ওঠানামা ওঠানামা। কিন্তু যার জন্য এসছি এইসবগুলো গায়েই লাগেনি, তাকে দেখবো বলে অপেক্ষায় আর পারছি না। আর এই হচ্ছে আমি তিলক পরে রেডি একদম, আর ড্রেস চেঞ্জ করিনি, আর অবস্থা ছিল না ড্রেস চেঞ্জ করার মতন। মানে মানে কতক্ষণে যাব আর কি। মায়াপুর চত্বরে ঢুকে গেছি, এই মন্দির। ও টু লেট, ঠিক আছে, তোরা তুলেছিস, আমি দেখে নেবো ওখান থেকে। আই উইল টেক। ফুল যা সুন্দর দেখলাম, মানে ওই এরিয়াতে, মানে মায়াপুর মন্দিরের এরিয়াতে ফুল দেখে তো মানে অর্ধেক লোকজনের নেশা তো রাধা মাধবের থেকে বেশি ফুলের। অবাক দৃষ্টিতে এগুলো ভাবতে পারবে, এগুলো চন্দ্রমল্লিকা, সাইজ কি আর কি কালার, যেটা হোয়াইট তো হোয়াইট, যেটা ইয়েলো তো একদম সানশাইন ইয়েলো, জাস্ট বলার না, মানে স্তম্ভিত ফুল দেখে। আর এত ফুল আর এত হেলদি ফ্লাওয়ার্স, মানে মাটিটাই আসলে বেঙ্গল, বিহার, উড়িষ্যা সবার মাটিই খুব ভালো অ্যাকচুয়ালি। আর এখানে তো রাধা মাধব, পঞ্চতত্ত্ব, অষ্টসখী, এদের নরসিংহদেব, এনাদের জন্য প্রচুর প্রচুর সুন্দর সুন্দর ফুল ফোটে, প্রচুর সুন্দর সুন্দর, মানে ভাবে সব কিছু সাজানো গোছানো। তারই মধ্যে কষ্ট লাগে যখন কিছু বাচ্চা হলেও তারা ফুলগুলোকে ছিঁড়ছে আর বাবা মারা কিচ্ছু বলছে না, ছিঁড়ে ছিঁড়ে ছড়াচ্ছে, এদিক ওদিক ফেলছে, বাবা মারা কিচ্ছু বলছে না, তখন খারাপ লাগে। তা আমরা ওই মাথায় বৃষ্টি নিয়েই চললাম, রাধা মাধবের এখানে এসছি, উনিই দেখবেন ভালো যাতে থাকি, শরীর যাতে ঠিক থাকে উনিই দেখবেন, সেই ভরসাতেই আমরা বেরিয়ে পড়েছি। আর অনেক অনেক লোকজন এসছে। কদিন পরে শুরু হবে কীর্তন মেলা, মানে একদম 1-2 দিন পরেই, 24 তারিখ থেকে শুরু হবে কীর্তন মেলা। প্রচুর প্রভুজিসদের দেখেছি, এক্সল্টেড ডিভোটিসদের যারা এসছেন আর কি, এখন মায়াপুরে রয়েছেন তারা কীর্তন মেলার জন্য। কদিন পরে তো আবার দোল পূর্ণিমার দিনই তো গড় পূর্ণিমা। এইখানে হচ্ছে আমরা বসে গেছি খেতে, আর ওইটা খাবার এরিয়া, প্রচুর প্রসাদ পেয়েছি। আর এখন বিকেলবেলা আমরা এখন এক এক করে দেখাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি। আর এই যে মায়াপুর সিটি, তোমাদের সবার জন্য মায়াপুরের দর্শন। আর এই যে আমরা, চুলের তো কোনো ঠিক ঠিকানা নেই, আর দরকার নেই ঠিক ঠিকানা থেকে, এখন তো মনটাই অন্যদিকে ঘুরে গেছে, এখন কি আর চুলের দিকে, মুখের দিকে মন। তাও ওনার কাছে যাব, রাধা মাধবের কাছে যাব, সামনে একটুখানি সাজতে তো হবেই। আর এইটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, এখানেই আমরা প্রথমে এলাম। এইটা হচ্ছে ভক্তি বিনোদ ঠাকুরের মানে সমাধি আর কি। ভক্তি বিনোদ ঠাকুর হচ্ছে শ্রীলা প্রভুপাদের গুরুর গুরু, মানে ওনার বাবা আর কি, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজের বাবা হচ্ছে ভক্তি বিনোদ ঠাকুর। আর এইটা হচ্ছে দেখো পঞ্চতত্ত্বের সাথে জগন্নাথজি ভিডিও ফটো করতে দিচ্ছিল, এটাই অনেক আর কি, অনেক জায়গায় তো করতেও দেয়নি, যার জন্য কিছু ক্যাপচার করতে পারিনি, মনের মধ্যে ক্যাপচার করে নিয়ে এসেছি। আর এইটা হচ্ছে ওনার বাবা মা, মানে চৈতন্য মহাপ্রভুর বাবা মা, জগন্নাথ মিশ্রা আর সচী মাতা। এই হচ্ছে রাধা মাধব আর চৈতন্য মহাপ্রভু। আর এই সেই নিম গাছ যার তলায় চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল, হোলি নিম ট্রি।
এর তলায় হয়েছিল চৈতন্য মহাপ্রভুর জন্ম। সেবার জন্য তোদের দাম দিয়ে যে লক্ষ্মী নরসিংহা মন্দির, এটা হচ্ছে উড়িয়াতে লেকচার হচ্ছে, ভাগবত পুরাণ লেকচার। এটা হচ্ছে শ্রীবাস আঙ্গন। রাধা মদন মোহন আর চৈতন্য মহাপ্রভু সকালে উঠলে সারাদিন ঘুরাবে, ঘুরে ঘুরে কফির গন্ধ কি, কফির চাষ। চৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্য। চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি। কৃষ্ণ চৈতন্য।
হচ্ছে রাধা কুণ্ড, ওখানে শ্যাম কুণ্ড দেখা হলো, এটা হচ্ছে রাধা কুণ্ড। হরে কৃষ্ণ, তামাল ট্রি, এটা হচ্ছে তামাল ট্রি। দেখি নেবে, ভয়ই তো পাচ্ছি। রাধাকুণ্ড এটা, যেটা উপর থেকে দেখালাম, কিছুটা তো নাবি। যেমনি বৃন্দাবনের রাধাকুণ্ড শ্যামকুণ্ড আছে, ওরকম এখানেও। ইয়েস, কিছুটা নেমেছি, জলে নামতে পারবো না। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। আর এই হচ্ছে আমাদের রাজাপুর, যেটাও ইসকনের আন্ডারে। এটা হচ্ছে রাজাপুর, রাজাপুরের জগন্নাথ বলদেব সুভদ্রা মারে, দারুণ। আমার এতে ছবি দেখো তোমরা, সেই রাজাপুর। এখানে একটা বিয়ে হচ্ছে আজকে, যার জন্য এত সাজানো। Yes. তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আগামী ব্লগের জন্য অপেক্ষা করো, খুব ইন্টারেস্টিং হবে। আর ভালো লাগলে প্লিজ আমার ভিডিও লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। পারলে মায়াপুর নিশ্চয়ই এসো। মায়াপুরের আলাদাই একটা ভাইব, যেটা ঠিক না আসলে এক্সপিরিয়েন্স করা যায় না, টিভিতে দেখে বা ওরকম কোনো ভাইব্রেশনটা ফিল করা যায় না। ভালো থেকো সবাই,
হরে কৃষ্ণা।